গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। এবার নতুন করে জন্ম দিয়েছে গণভোট নিয়ে বিতর্ক। গণভোট সফল হওয়া নিয়েও শঙ্কা দেখছেন কেউ কেউ। মুহাজির হকের রিপোর্টে বিস্তারিত। হ্যাঁ ভোট দিয়েও কি তবে চরম ধোঁকা খেল দেশের সাধারণ মানুষ? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার বড় বড় কথা বলেছিল, গদিতে বসার পর আজ তারা হঠাৎ করে একেবারে নিশ্চুপ কেন? ৮৪ দফার সেই ঐতিহাসিক জুলাই সনদ কি তবে সুকৌশলে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে? ৭০% মানুষের গণভোটের রায়কে কি তবে সুকৌশলে ফাইল চাপা দিয়ে হত্যার নীল নকশা চূড়ান্ত হয়ে গেছে পর্দার আড়ালে? জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের লড়াইয়ে সুযোগ না পেলে রাজপথই হবে ১১ দলের ঠিকানা। সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গায়ের জোরে স্বৈরশাসক হতে চাইলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে আবারও রণক্ষেত্রে পরিণত সারা বাংলাদেশ। নির্বাচনের আগে বিএনপি সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের পক্ষে থাকলেও নির্বাচনের পরে সংবিধানের দোহাই দিয়ে তারা ১০০ অ্যাঙ্গেলে পল্টি মেরেছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, বিএনপি সরকার এটা আবারও প্রমাণ করে দিল। যে কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, এনসিপির নেতা নাহিদ ইসলাম তারা রাজপথে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের পক্ষে না আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বিএনপি সরকার নির্বাচনের পরে তারা এই জুলাই জাতীয় সনদ এবং গণভোটের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন এবং এটাকে তারা এড়িয়ে যাওয়ার জন্য নানান অজুহাত এবং সংবিধানের দোহাই দিতেছে। এর পিছনে কিছু রহস্য এবং চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ ভোট দিয়েও কি তবে চরম ধোঁকা খেল দেশের সাধারণ মানুষ? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার বড় বড় কথা বলেছিল, গদিতে বসার পর আজ তারা হঠাৎ করে একেবারে নিশ্চুপ কেন? ৮৪ দফার সেই ঐতিহাসিক জুলাই সনদ কি তবে সুকৌশলে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে? আপনারা যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে হ্যাঁ বক্সে সিল মেরেছিলেন, তাদের সেই ভোটের কি আদৌ কোনো দাম আছে? যদি এই হ্যাঁ ভোটের রায় সরকার বাস্তবায়ন না করে, তবে আগামী দিনে সারা দেশে ঠিক কি ঘটতে যাচ্ছে? দেশের কপালে যে ভয়ঙ্কর ভবিষ্যতে লেখা আছে তার হিসাব মেলালে আপনারও চোখ কপালে উঠবে। দেশের মানুষ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এখন এমন সব টালবাহানা করছে যা দেখে দেশের সচেতন মহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ ভোট জয়ী হওয়ার পর সংবিধানে যে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেগুলো নিয়ে এখন নানা রকম গড়িমসি চলছে। সাধারণ মানুষ ঠিক কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হতে যাচ্ছে, চলুন তার একটা সহজ হিসাব মিলিয়ে দেখা যাক। গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল তার পেছনে ছিল ৮৪টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ চলবে একটা সম্পূর্ণ নতুন সিস্টেমে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেগুলোর কিছুই হয়তো আর হবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাক্কাটা লাগবে প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদে পরিষ্কার প্রস্তাব ছিল একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 2 মেয়াদ বা মোট 10 বছরের বেশি কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদেও থাকতে পারবেন না। দল এবং সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে যুগান্তকারী উদ্যোগ,
সেটাকে যদি এখন বাক্সবন্দি করে রাখা হয় তার মানে কি দাঁড়ায় জানেন? এর সোজা মানে হলো সেই পুরনো একনায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অন্ধকার জগতেই আমরা আবার ফিরে যাব। ক্ষমতায় একবার বসলে কেউ আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে আজীবন নিজের হাতের মুঠোয় আটকে রাখার লোভ। এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে আমার আপনার কত বড় ক্ষতি। প্রস্তাব ছিল আমাদের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিচে থাকবে নিম্ন কক্ষ আর উপরে থাকবে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষের 400 জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আর মূল চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা হবে উচ্চ কক্ষে। সেখানে থাকবেন 100 জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে। এতে লাভটা কি হতো? নিম্ন কক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, তবে উচ্চ কক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারতেন। কিন্তু হ্যাঁ ভোটে রায় বাস্তবায়ন না হলে এমন কিছুই হবে না। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে আবারও দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে পুরনো রেওয়াজ, সেটাই আবার মানুষের ঘাড়ে চেপে বসবে। এবার চলুন দেখি রাষ্ট্রপতির ক্ষমতার কেন্দ্রে কি ঘটছে। রাষ্ট্রপতির ক্ষমতার একটা বিশেষ দিক নিয়েও বড়সড় পরিবর্তন আসার কথা ছিল, যা বাস্তবায়ন না হলে সবচেয়ে বেশি ভুগবে সাধারণ মানুষ। সেটা হলো দাগী অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ ভোটে বলা ছিল ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সরাসরি সম্মতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারবেন না। এটা ছিল একটা বিশাল নৈতিক পরিবর্তন। কিন্তু বর্তমান সরকার যদি এই সংস্কারটি ঝুলিয়ে রাখে, তবে আমাদের ধরে নিতে হবে যে দলীয় বিবেচনায় বড় বড় দাগী অপরাধী এবং খুনিদের মাফ করে দেওয়ার সেই ঘৃণ্য রাস্তাটা তারা ইচ্ছে করেই খোলা রাখতে চাইছে। অপরাধ করে দলের ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ার এই অপসংস্কৃতি আমাদের সমাজে আবারও জাঁকিয়ে বসবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এতদিন হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তাদের নিজেদের রাজনৈতিক ইচ্ছা মতো। হ্যাঁ ভোটের প্রস্তাবে বলা ছিল একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, তারাই ঠিক করবেন কে বিচারক হবেন। বিচারকদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো চলবে না, দেখালে সেটা সরাসরি অসদাচরণ হিসেবেই ধরা হবে। এমনকি বিচারকদের সম্পত্তির হিসাবও প্রতি 3 বছর পর পর সাধারণ জনগণের সামনে প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখন এসব প্রস্তাব নিয়ে যে চরম নীরবতা চলছে, তা থেকে জনগণের কাছে কি মেসেজ যাচ্ছে? মেসেজটা খুব পরিষ্কার। বিচার বিভাগকে স্বাধীন হতে দিলে তো আর নিজেদের ইচ্ছে মতো মন মতো রায় পাওয়া যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর যে রাজনৈতিক সুবিধা, সেটা তো তখন আর থাকবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই বিচার বিভাগ আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হতে থাকবে, আর সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয় করবে, কিন্তু সত্যিকারের বিচার পাবে না। দর্শক, বাংলাদেশের রাজনীতির অবস্থা সামনে কি হতে চলেছে সেটা হয়তো আপনারা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। বাংলাদেশে সংসদ ছেড়ে এবার রাজপথে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম। তাদের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট, যেই গণভোটের পক্ষে এদেশের প্রায় 70 থেকে 71% মানুষ ভোট দিয়েছেন, সেটাকে জয়যুক্ত করেছেন। সরকার সেটার বিরোধিতা কোনোভাবেই করতে পারে না এবং এটার বিরুদ্ধে তিনি কোনোভাবেই অবস্থান নিতে পারে না। এবং এই গণভোটকে বাস্তবায়ন করতে হবে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এটা বিরোধী দলের নেতা এবং নাহিদ ইসলামের কথা নয়, এটা এদেশের জনগণের কথা, এদেশের মানুষের কথা এবং জুলাই যোদ্ধাদের আশা এবং তাদের আকাঙ্ক্ষা। তারা এদেশকে স্বাধীন করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের আশা এবং তাদের দাবি এগুলোকে বাস্তবায়ন করতে হবে, কারণ তাদের কাঁধে ভর করি আজ তারা সংসদ সদস্য হয়েছেন, সরকার হয়েছেন। সুতরাং তাদের আশা এবং তাদের দাবি ছিল সংবিধান সংস্কার করা এবং গণভোটের মাধ্যমে দেশকে আরও সুন্দরভাবে পরিচালনা করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা। সরকার এটাকে নিয়ে নানান তালবাহানা করতেছে, তারা সংবিধানের দোহাই দিতেছে, নানান অজুহাত পেশ করতেছে এবং এই গণভোট নাকি সংবিধানে নেই, এটা অবৈধ এবং এটার কোনো
কার্যকারিতাই নেই, এমনটা মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং সব ধরনের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত সরকার এই জুলাই জাতীয় সনদ এবং এই গণভোটের পক্ষে রায় না দেয় এবং এটাকে বাস্তবায়ন না করে। দর্শক, বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি দিনে দিনে কিন্তু আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই গণভোট নিয়ে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ও সম্মেলন এবং আন্দোলন একটার পর একটা হতে যাচ্ছে এবং এদেশের মানুষের আশাবাদী যে আপনারা কোথায় আকার আছে, কোথায় রস্যুকার আছে, কোথায় দীর্ঘকার আছে, এগুলো নিয়ে মহান সংসদে আপনারা তর্কে বিতর্কে জড়াইতেছেন, এগুলো নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতেছেন। অথচ আপনারা ভুলে গেছেন এদেশের জনগণই সব। এদেশের জনগণের কারণে, এদেশের জুলাই যোদ্ধাদের কারণে হয়তো আপনারা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, আপনারা একটা নির্বাচনের মাধ্যমে সরকার হয়েছেন। সুতরাং আপনাদের সবার আগে জনগণের কথা মাথায় রাখতে হবে। জনগণের দাবি দয়া এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে সরকারের ভবিষ্যৎ সুনিশ্চিত এবং ভালো হবে। আর যদি তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে, এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে এই সরকারের অবস্থাও আগামী আওয়ামী লীগের আমলের সরকারের মতোই হতে হবে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।